সবাই কি ঠিকমতো শুনতে পাচ্ছেন? একটু যদি জানাইতেন। হ্যাঁ ভাই, অডিবল। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে আমি ক্যারি করি। আচ্ছা, তাহলে প্রথমেই আমরা বর্তমান সময়ের প্রেক্ষিতে আমরা দেখলাম যে বাণিজ্য টার্মটা পিএসসি সাজেস্ট করছে, এই কারণে বাণিজ্য বা অর্থনীতি রিলেটেড নীতিপত্র গুলো আসার সম্ভাবনা খুবই বেশি। তাহলে আমরা দেখি অভিবাসী, প্রবাসী, রেমিটেন্স এই সংক্রান্ত বিষয়গুলো আমরা কিভাবে অ্যান্সার করব। অভিবাসী ও প্রবাসীর মধ্যে পার্থক্যটা হচ্ছে যে আমাদের দেশ থেকে যারা আমেরিকাতে গেছে তারা আমাদের দেশের জন্য প্রবাসী, কিন্তু আমেরিকানদের কাছে তারা অভিবাসী, এইটুকুই পার্থক্য। তবে অভিবাসী হোক প্রবাসী হোক তারা তো আমার দেশে ভূমিকা রাখতেছে এবং তারা আমাদেরকে রেমিটেন্স পাঠাচ্ছে। আচ্ছা, তাহলে এখানে আমি একটা টাইটেল দিয়েছি, প্রবাসী ও রেমিটেন্স সংকট নিরসন বাংলাদেশের জন্য কৌশলগত নীতি কি হইতে পারে, যদি আপনার নীতিপত্র হয়ে থাকে কৌশলগত নীতি। শুরুতেই একটা নির্বাহী সারসংক্ষেপ দিয়ে দিচ্ছি আমরা। দেখেন এখানে শুরুতেই আমরা এখানে কি উল্লেখ করলাম, আমাদের জাতীয় অর্থনীতিতে রেমিটেন্সের গুরুত্ব উল্লেখ করলাম যে আমাদের জিডিপির 6 থেকে 8%। এই ডাটাটা আমি কোথায় পাইলাম? আপনি সার্চ দিলে এই ডাটা পাবেন না, মানে এই ডাটাটা আমি কোথায় পাইলাম বলি। আমাদের জিডিপি 2023-24 অর্থ বছরে কত ছিল? প্রায় 460 বিলিয়ন বা 450 বিলিয়নের কিছু বেশি, বিভিন্ন সোর্সে বিভিন্ন রকম আছে। আর আমরা 2023-24-এ আমরা হচ্ছে রেমিটেন্স পেয়েছি কত? 30 বিলিয়ন। আপনি 30 বিলিয়নকে 460 দ্বারা ভাগ করেন বা 450 দ্বারা ভাগ করেন, সেটা দেখেন এই 6.5 হয়তো আশেপাশে থাকবে। এখন আমি এই ডাটাগুলোকে লিখতাম কিভাবে? একটা রেঞ্জ হিসেবে 6 থেকে 8%। এখন এটা পড়ার সুবিধাটা কি আপনাকে একটু বলি। এই রেঞ্জটা আমি ইচ্ছে করে একটু বাড়ায় রাখছি, 6 থেকে 7 না লিখে 6 থেকে 8 লিখছি, যাতে আপনি এই যে বিসিএস এর প্রস্তুতি একবার নিচ্ছেন, সামনে আরো 5 বার বিসিএস প্রস্তুতি নিলে আপনি একই ডাটা ব্যবহার করতে পারবেন। কারণ আপনি দেখবেন যে যতবারই আপনি ভাগ দিচ্ছেন আপনার এই রেমিটেন্স কে আপনি হচ্ছে জিডিপি দ্বারা, প্রতিবারই 6 থেকে 8% এর মধ্যে চলে আসবে। সো আপনি পড়লেন কম বা একবার, সেটাই আপনি 5 বছর ধরে ব্যবহার করতে পারলেন। আচ্ছা, তারপর কি এখানে আমাদের এই যে এই সমস্যাগুলো এখানে আইডেন্টিফাই করা হয়েছে। তারপর হচ্ছে আমরা এর সমাধানে কি করতে পারি, বিকল্প কি হইতে পারে, সেটা নির্বাহী সংক্ষেপে বলা হয়েছে। এরপর হচ্ছে আমরা ভূমিকা অ্যাড করেছি, ভূমিকাতে কিছু ক্যাচি ওয়ার্ড ব্যবহার করবেন, যেমন রেমিটেন্সের মাধ্যমে আমাদের অর্থনৈতিক বিপ্লব হয়েছে, আমাদের 30 বিলিয়ন ডলার আমরা রেমিটেন্স পাচ্ছি, আমাদের এরকম বিষয়গুলো আর কি ভূমিকায় নিয়ে আসবেন। যেহেতু এগুলো কমন বিষয়, আমি সংক্ষেপে এগুলো বলে যাচ্ছি। আচ্ছা, এরপর হচ্ছে প্রেক্ষাপট। তাহলে আমরা যে শ্রম রপ্তানি শুরু করলাম, এটা কিন্তু আমাদের যে মুক্তিযুদ্ধের পরই আর কি শুরু হয়েছে। এক্সাক্ট তারিখ যেহেতু ডেট কেউ বলতে না পারলে যেভাবে লিখতে পারেন যে 1970-এর দশক, তাহলে আপনার জন্য মনে রাখা অসুবিধা। আমরা কোথায় কোথায় আমাদের দেশের শ্রমশক্তি পাঠাচ্ছি? মধ্যপ্রাচ্য, দক্ষিণ পূর্ব এশিয়া, ইউরোপ, আমেরিকা। দেখেন এর বাইরে তো অনেক দেশ আছে, অনেক দেশে আমরা পাঠাচ্ছি, কিন্তু আমরা এই দেশগুলোতে বেশি বা এই অঞ্চলগুলোতে বেশি পাঠাচ্ছি আর কি। আচ্ছা, এখন এই প্রেক্ষাপটে এসে আমরা কোথায় পাঠাচ্ছি, আমরা চাইলে একটা ডায়াগ্রাম দিয়ে দিতে পারি সংক্ষেপে। যেমন আমি সবসময় চেষ্টা করতাম কিভাবে তাকে বাংলাদেশের মানচিত্রের সাথে নিয়ে আসা যায়। যেমন ধরে যে বাংলাদেশের সিটিজেন এরা কি করতেছে, এক্সপ্যাট্রিশে আমরা হচ্ছে প্রবাসীগুলোকে পাঠাচ্ছি কোথায়? মিডল ইস্টে পাঠাইলাম। মিডল ইস্টে পাঠানোর পর তারা কি করলো? আমাদেরকে এই যে ডলার পাঠাচ্ছে, এটাই রেমিটেন্স। এখন আপনি যদি খুবই সংক্ষেপে এটা ভিজুয়ালাইজ করতে পারেন তাহলে পরীক্ষকের জন্য দেখতে সুবিধা হয়। এখন দেখেন এখানে লেখা কি? ফিগার। আর এখানে একটা বিষয় কি, মেজর কথাটা দেখেন। আপনার যদি সব দেশের কথাটা আপনি এখানে নিয়ে আসতেন, তীর চিহ্ন দিতে দিতে আপনার প্রশ্নটা হিজিবিজি হয়ে যেত। এই জন্য আপনি সব সময় চেষ্টা করবেন যে মানচিত্র বা চিত্রগুলো নিট অ্যান্ড ক্লিন রাখা, এবং প্রয়োজনে সবগুলো না লিখে আপনি ব্র্যাকেটের মধ্যে মেজর কথাটা নিয়ে আসবেন, যে প্রধান যেগুলো সেগুলো শুধু আপনি চিত্রে দেখাচ্ছেন, চিত্রে সবগুলো আসতেছে না। আর পাশাপাশি এখানে আরেকটা বিষয় আসতে পারে, সেটা হচ্ছে যে দেখেন এটা আমাদের কিভাবে ভূমিকা রাখতেছে মাইগ্রেশন বা এক্সপেক্টেশনটা। এই যে আমরা মাইগ্রেশন যখন হচ্ছে, তারা কি করতেছে? বিদেশে গিয়ে আমাদেরকে রেমিটেন্স পাঠাচ্ছে। এই রেমিটেন্সটা আমাদের দেশের এসে দেশের অর্থনীতিতে ভূমিকা রাখতেছে, এবং দেশের যে পরিবার আছে সেই পরিবারগুলো সচ্ছল হচ্ছে। এখন পরিবারগুলো যখন সচ্ছল হচ্ছে, তারা কি করতেছে? তাদের আরো যে অন্যান্য সন্তান আছে তাদেরকেও আবার বিদেশে পাঠাচ্ছে। সো এটা একটা চক্র হয়ে গেছে, তারা আবার যাচ্ছে। এভাবে ভিজুয়ালাইজ করাইতে পারেন আর কি। এবং আপনি লক্ষ্য করেন যে আপনার সমবয়সী আপনার এলাকার যারা ছিল বেশিরভাগই কিন্তু এখন প্রবাসী আর কি। আমার অনেক ফ্রেন্ডরাই বা আমার পরিচিত অনেক লোকজনই এখন প্রবাসে অবস্থান করতেছে। আচ্ছা,
প্রেক্ষাপট যেহেতু লিখতেছি, এখানে দেখেন বাংলাদেশ বিশ্বের ষষ্ঠ বৃহত্তম শ্রমিক প্রেরণকারী দেশ। সব কিন্তু আমরা রেমিটেন্স প্রাপ্তিতে অষ্টম। যেহেতু আমরা ষষ্ঠ শ্রমিক পাঠাচ্ছি, হিসেব অনুযায়ী কিন্তু আমাদের ষষ্ঠ রেমিটেন্স প্রাপ্তিতে হওয়া উচিত ছিল, কিন্তু আমরা সেটা না। তার মানে আমাদের কিছু না কিছু সমস্যা আছে, সেই বিষয়গুলো আমরা দেখব। তাহলে প্রেক্ষাপট আলোচনা করলাম, এখন কেন এটি একটি নীতিগত সমস্যা, এই সমস্যাগুলো আমরা চিহ্নিত করবো আর কি। আমাদের কি দক্ষ শ্রমিকের অপ্রতুলতা আছে, অনেকেই লেখে দক্ষ শ্রমিকের অভাব। তো অভাবটা না, অভাব বলতে বোঝায় যে নাই, আর অপ্রতুলতা মানে হচ্ছে আছে কিন্তু কম আছে। আচ্ছা, তাহলে এই দক্ষ শ্রমিকের অপ্রতুলতা আছে সেটা দেখেন, অনেকে প্যারা করে লিখে। আমি প্যারা করে লেখার চাইতে এই যে শিরোনামের আবার উপশিরোনাম বা সাবহেডিং করাটাকে বেশি ফোকাস করি, কারণ পরীক্ষক সহজে বুঝতে পারে। যেমন এই যে আপনি বললেন অপ্রতুলতা আছে, এটা প্রমাণ কি? প্রমাণ হচ্ছে দেখেন, আমরা রেমিটেন্স, আমরা জনশক্তি প্রেরণে ষষ্ঠ, কিন্তু রেমিটেন্স গ্রহণে আমরা অষ্টম। এটাই আমাদের একটা প্রমাণ। তারপর ভাষাগত অদক্ষতা তো আছে, যার কারণে তাদেরকে শোষণের শিকার হইতে হচ্ছে। অভিবাসন ব্যয় এবং এই প্রক্রিয়াগুলো অনেক জটিল। এই যে রিক্রুটিং এজেন্সি যারা থাকে, তারা প্রায় প্রতারণা করে অভিবাসীদের সাথে। তারপর হচ্ছে আমাদের একটা বড় সমস্যা হচ্ছে অবৈধ চ্যানেল ও হুন্ডি। এই হুন্ডিটা কেন সবাই ব্যবহার করতেছে দেখেন, এখানে একটা ডাটা দিয়ে দিলেন যে বৈধ চ্যানেলে সরকার প্রণোদনা দিচ্ছে 2.5%, কিন্তু অবৈধ চ্যানেল বা হুন্ডিতে দেখা গেলে যে তারা প্রায় 5%-এর বেশি লাভ হয় এবং সময়ও কম লাগে। এই কারণে হুন্ডিটা বেশি জনপ্রিয় হচ্ছে। তাহলে এই যে আপনি সমস্যাগুলো আইডেন্টিফাই করতেছেন, তাহলে আপনার পরবর্তীতে সুপারিশ দিতে সুবিধা হবে। হুন্ডির প্রভাবে কি হচ্ছে? এর প্রভাবে সরকার মূল্যবান বৈদেশিক মুদ্রা হারাচ্ছে, আমাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে যাচ্ছে। আর কর্মস্থলে বৈষম্য, নিরাপত্তাহীনতা এগুলো তো আছেই, নারী শ্রমিকদের প্রতি বৈষম্য তো আছেই, বিশেষ করে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে। এরপর হচ্ছে দেখেন আবেগিক ও মনস্তাত্ত্বিক মূল্য। এই যে প্রবাসীরা যে দেশে যায়, এই সবকিছুর বাইরেও তারা পরিবারকে ছেড়ে, তাদের ছোট আদরের শিশুদেরকে ছেড়ে বিচ্ছিন্ন হয়ে দেশের বাইরে থাকতেছে। এই যে একাকিত্ব, এটা তো তাদের মানসিক চাপ তৈরি করে। এটা কি আপনি কখনো মূল্য দিয়ে মাপতে পারবেন? মানে এই যে আপনি এই কথাটা বললেন, এই পয়েন্ট দিয়ে কিন্তু আপনি এক্সামিনারকে মানে মানসিক ভাবে হিট করলেন আর কি, তাকে আবেগতাড়িত করলেন। আচ্ছা, এরপর হচ্ছে আপনার এখন আমরা সমস্যাগুলো চিহ্নিত করলাম। এখন নীতিগত বিকল্প কি হইতে পারে? এরকম যখন বিকল্পগুলো দিব আমরা, 5টার বেশি না, সাধারণত 3-4টা দিতে পারেন আর কি, কারণ আমরা সুপারিশের জন্য আলাদা পয়েন্ট রাখবো। তাহলে নীতিগত বিকল্প কি হইতে পারে দেখেন, দক্ষতা বৃদ্ধি করতে পারি, আমরা প্রশিক্ষণ আধুনিকরণ করতে পারি। এই যে বিকল্প দিচ্ছি, প্রত্যেকটার জন্য সুবিধা এবং সীমাবদ্ধতা। দেখেন আপনি হয়তো এটা পুরোটা একটা প্যারা করে লিখতেন, কিন্তু যখনই সুবিধা এবং এটা চ্যালেঞ্জ বা সীমাবদ্ধতা উল্লেখ করলেন, পরীক্ষক সহজে বুঝতে পারলো, আপনার কম লেখা লাগলো কিন্তু আপনার লেখার ভলিউম ঠিকই পারলো এবং প্রেজেন্টেশনটাও সুন্দর হলো। তারপর হচ্ছে আপনার নতুন শ্রমবাজারের উন্মেষণ, এটা করলে সুবিধা কি হবে, সীমাবদ্ধতা কি হবে। তারপর হচ্ছে আপনার অবৈধ অভিবাসন নিয়ন্ত্রণ করতে হবে, এই বিষয়গুলো আসবে। সরকারের রিক্রুটিং এজেন্সি নিয়ন্ত্রণ করে সরকারের মধ্যে মাধ্যমে আমরা কর্মী পাঠাইতে পারি। তারপর হচ্ছে আমরা প্রণোদনা যে দেখলাম সেটা বাড়াইতে পারি, যেহেতু প্রণোদনা হুন্ডিতে তারা বেশি লাভ করতে পারতেছে এই কারণে। আচ্ছা, দ্বিপাক্ষীয় বহুপাক্ষীয় চুক্তি হতে পারে, দূতাবাসের সক্ষমতা আমরা বৃদ্ধি করতে পারি, এবং অবশ্যই যেটা বললাম এই যে ডিজিটাল বিষয়টা চলে আসবে, ফিনটেক ও ডিজিটাল পদ্ধতি জোরদার করতে পারি আমরা। এখন এই যে বিকল্পগুলো দিলাম, এখন দেখেন সুপারিশ কি হইতে পারে। শুরুতে একটা প্রধান সুপারিশ দিয়ে দিলাম, এটা দিতেও পারেন নাও দিতে পারে, সমস্যা নাই। যে অভিবাসী শ্রমিকদের দক্ষতা বৃদ্ধি করতে হবে, বৈধ চ্যানেলে রেমিটেন্স প্রবাহ নিশ্চিত করতে হবে এবং প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার। আমি কয়েকটা বিকল্পকে একসাথে সম্মিলিত করে একটা প্রধান সুপারিশ দিলাম। এর বাইরে বা এর পাশাপাশি আরো কি করতে পারি? এই যে দক্ষতা উন্নয়ন, ভাষা প্রশিক্ষণ। আপনার অবশ্যই এখানে বিএমইটি বা আইওএম এর নামটা চলে আসে। বিএমইটি কিন্তু আমাদের এই যে প্রবাসী বা অভিবাসীর যে সংক্রান্ত তাদের দক্ষতা উন্নয়নে কাজ করে, এই ট্রামগুলো নিয়ে আসবেন আর কি প্রাসঙ্গিক ভাবে। এরপর হচ্ছে হুন্ডি প্রণোদনা প্রতিরোধ, ডিজিটালাইজেশন আলোচনা হয়েছে, হুন্ডি নিয়ন্ত্রণ, সুরক্ষা নিয়ন্ত্রণ, দূতাবাস শক্তিশালীকরণ, নারী শ্রমিকদের পুনর্বাসন। তাহলে এই সুপারিশগুলো আপনি দিলেন। দেওয়ার পরে আপনার হচ্ছে বাস্তবায়ন কৌশল। দেখেন এই বাস্তবায়ন কৌশল, এগুলা আপনি জোর করে মুখস্থ করবেন না, আপনি পরীক্ষার মধ্যে জাস্ট আপনার থিঙ্কিং থেকে লিখবেন।
যে কি কি লিখতে হবে, পদক্ষেপ আপনি যা নিচ্ছেন সেই পদক্ষেপটা, সেটা দায়িত্বপ্রাপ্ত প্রাপ্ত কর্তৃপক্ষ আর সময়সীমা। এটা কিন্তু আমি 3 ভাগে দিছিলাম, স্বল্প মেয়াদ, মধ্যমেয়াদ, দীর্ঘমেয়াদ। এখানে একটু বেশি দেখানো হয়েছে, আপনি 3টাও দেখাতে পারেন। দায়িত্বপ্রাপ্ত প্রাপ্ত কর্তৃপক্ষ কারা, এটা সবসময় মনে রাখবেন। আপনি যে সমস্যা নিয়ে লিখতেছেন, এই সমস্যার সংক্রান্ত মন্ত্রণালয়কে, যেমন ধরেন আপনি যেহেতু এখানে এই যে প্রবাসী দিয়ে লিখতেছেন, এখানে অর্থের বিষয় আছে, তাহলে এর সাথে অর্থ মন্ত্রণালয় অবশ্যই সংযুক্ত। অর্থ মন্ত্রণালয় যেহেতু সংযুক্ত, এর সাথে বাংলাদেশ ব্যাংক সংযুক্ত থাকবে। তারপর ধরেন অবশ্যই এটা পররাষ্ট্র বিষয়ক, তার মানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে সংযুক্ত থাকবে, আর বিএমইটি তো থাকবেই। তাহলে এই যে দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষ, তাদেরকে আপনি বিভিন্ন মেয়াদে কে কোন কাজ করবে আপনি একটু পরিকল্পনা দিয়ে দিলেন। আমি যেমন এখানে একটা বলি যে আপনি একটা লক্ষ্য দিয়ে দিলেন যে আমরা গভর্নমেন্ট টু গভর্নমেন্ট চুক্তির মাধ্যমে বিদেশে বর্তমানে যা কর্মী পাঠানো হচ্ছে তা 50% বাড়াবো। এটা আমরা একটা পরিকল্পনা ঠিক করলাম। তাহলে এটার জন্য মন্ত্রণালয়কে পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, এটার জন্য আমরা মধ্যমেয়াদী 2 বছরের একটা সময় দিয়ে দিলাম। আমি আবারও বলছি, এগুলো আমার এই ডাটা আপনি হুবহু মুখস্থ করবেন না, পরীক্ষার মধ্যে এগুলো আপনি জেনারেট করবেন, এগুলো আপনি নিজে দিচ্ছেন, নিজে সাজেস্ট করতেছেন। আচ্ছা, এইটার পরিবর্তে আপনি চাইলে এই যে অথবা দিয়ে এভাবেও লিখতে পারেন। এখানে এই যে আপনাদের বললাম যে দেখেন, রেমিটেন্স প্রবাহ বৃদ্ধি ও হুন্ডি দমন সমন্বয়ক আমরা একটা কমিটি। দেখেন এই কমিটির নাম আপনার হুবহু মুখস্থ করার দরকার আছে? আপনার টপিক যা থাকবে, টপিকে 2-3টা ওয়ার্ড লিখবেন, শেষে বলবেন কমিটি, বা শেষে লিখলেন টাস্ক ফোর্স, বা শেষে এই যে লিখলেন রিফর্ম প্ল্যান। এগুলা কখনোই আমার এখান থেকে হুবহু মুখস্থ করবেন না। এই যে রিফর্ম প্ল্যানে কিন্তু আপনি একটা মেয়াদও দিয়ে দিলেন যে আমরা একটা রিফর্ম প্ল্যান তৈরি করব 2026 থেকে 2030 সালের মধ্যে। আচ্ছা, এরপর হচ্ছে আপনি উপসংহার চেষ্টা করবেন 3 বাক্যের মধ্যে খুবই ভালোভাবে লেখার। তারপর তথ্যসূত্র, রেফারেন্স 3টা দেওয়া যথেষ্ট আর কি, খুব বেশি দেওয়ার দরকার নাই। আচ্ছা, এরপর দেখি পররাষ্ট্রনীতির বহুমাত্রিক চ্যালেঞ্জ। এখন এই প্রশ্নটা আমি এখানে ডিটেলসে পররাষ্ট্রনীতির যতগুলো চ্যালেঞ্জ আছে সবগুলাই প্রশ্ন হিসাবে নিয়ে আসছি আর কি। তো পরীক্ষাতে এতগুলা কখনোই আসবে না, কখনোই আসবে না। আমি এতগুলা নিয়ে আসার কারণ হচ্ছে আপনার যেইটাই আসুক না কেন, ঠিক আছে, আপনার রোহিঙ্গা, সীমান্ত হত্যা বা শ্রমিক সমস্যা, আপনি যাতে চ্যালেঞ্জ গুলোকে এক্সপ্লেন করে লিখতে পারেন, একটা ফরম্যাট পেয়ে যান। অনেক সময় হয় কি, আমরা যখন একটা বিষয় অনেক বেশি জানি, পরীক্ষার মধ্যে সংক্ষেপে সেটাকে লেখাটা কষ্টকর হয়ে যায়। ঠিক আছে, আপনি যখন আমাদের পড়াশোনার চ্যালেঞ্জ অনেকগুলো পড়ছেন, পরীক্ষাতে কতটা লিখবেন? সো এই জিনিসটাকে সংক্ষেপে নিয়ে আসার জন্য এখানে একটা ফরম্যাট দেওয়া, পরীক্ষাতে এত বড় আসবে না, আপনি সংক্ষেপে লিখতে পারেন। আচ্ছা, তাহলে এই যে পররাষ্ট্রনীতির চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশের বহুমুখী কৌশলপত্র, সার্বভৌমত্ব, অর্থনীতি ও স্থিতিশীলতা, একটা টাইটেল দেওয়া হলো। নির্বাহী সারসংক্ষেপ, নির্বাহী সারসংক্ষেপে আমাদের যে চ্যালেঞ্জ গুলো আছে সেটা উল্লেখ করা হলো, আমাদের হাতে বিকল্প কি আছে সেটাও সংক্ষেপে উল্লেখ করা হলো, আমরা কি করতে পারি সেটাও উল্লেখ করা হলো। এই যে দেখেন, ডমিনো ইফেক্টের মতো সুন্দর ওয়ার্ড গুলো আপনার হাইলাইট করে নিয়ে আসতে পারেন। আপনার যেহেতু কলম চেঞ্জ করতে না পারলে আপনি যেটা করতে পারেন, এগুলো নিচে আন্ডারলাইন করে দিতে পারেন। আমি মাঝে মাঝে পরীক্ষায় ওই কালি মানে কলম চেঞ্জ করার সময় যখন হইতো না, তখন দেখা যাইতো যে যে ভালো টার্ম গুলো ব্যবহার করছে সেগুলো নিচে কালো কালি দিয়ে আন্ডারলাইন করে দিতাম, যাতে পরীক্ষকের চোখে পড়ে। এটা করতে তো আর খুব বেশি সময় লাগবে না। অথবা এই যে আরেকটা কাজে যে আপনি উদ্ধরণ কমা ব্যবহার করতে পারেন আর কি। আচ্ছা, এরপর ভূমিকা, যেহেতু আমাদের পররাষ্ট্রনীতি আসতেছে, এখানে খুবই প্রাসঙ্গিক ভাবে সবার সঙ্গে বন্ধুত্ব, কারোর সঙ্গে বৈরিতা নয়, এই কথাটা চলে আসবে আর কি। এরপর হচ্ছে প্রেক্ষাপট ও সমস্যা চিহ্নিতকরণ। আমরা আমাদের ভূরাজনৈতিক প্রতিযোগিতা, এই যে আমাদের সেন্ট মার্টিন ইস্যু, বা বঙ্গোপসাগরে, বা বাংলাদেশের যে কৌশলগত অবস্থান, এটার কারণে ভারত, চীন, মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া প্রত্যেকে নিজের স্বার্থ নিয়ে সক্রিয়। তারা বাংলাদেশকে বিভিন্নভাবে ব্যবহার করতে আগ্রহী, যা বাংলাদেশের জন্য একটা প্রতিযোগিতাপূর্ণ পরিবেশ সৃষ্টি করতেছে। তারপর হচ্ছে যদি বৃহৎ শক্তির ভারসাম্য নিয়ে এখানে আমরা বলতে চাই, আমাদের এই ভারত মহাসাগরে 2টা গুরুত্বপূর্ণ প্রণালী আছে, একটা হরমুজ প্রণালী, মালাক্কা প্রণালী। এই প্রণালীগুলো কূটনীতিতে বা আন্তর্জাতিকে চোক পয়েন্ট নামে পরিচিত। চোক পয়েন্ট কি? এই পয়েন্টগুলো সংকীর্ণ পয়েন্ট, ওই যে আপনার গলা চেপে ধরার মতো, যে আপনি একটা সংকীর্ণ পয়েন্ট চেপে ধরলেন, তাহলে ওই জায়গাটা বন্ধ হয়ে গেল, আর ওখানে কেউ যাতায়াত করতে পারবে না। সো এই চোক পয়েন্টগুলো, প্রণালীগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আর কি আন্তর্জাতিক রাজনীতি বা বাণিজ্য বা পররাষ্ট্র নীতিগুলোতে আর কি। আচ্ছা,
এরপর আমাদের সীমান্ত সমস্যা আছে, সীমান্তে হত্যা হচ্ছে, অবৈধ অনুপ্রবেশ হচ্ছে, বিএসএফ এর গুলিতে প্রায়ই আমাদের বেসামরিক নাগরিকগুলা প্রাণ হারাচ্ছে, রোহিঙ্গা সংকট তো আছেই, 12 লাখের বেশি কক্সবাজারে আছে এখন, পানি বন্টন সমস্যা আছে আমাদের, তিস্তা চুক্তি। এখন এই পানি বন্টন সমস্যার জন্য আপনাদের একটা গুরুত্বপূর্ণ ওয়ার্ড দেই, সেটা হচ্ছে ভারত যেটা করতেছে, তাদের দেশে আন্তঃসীমান্ত নদী সংযোগ প্রকল্প নামে একটা প্রকল্প আছে। তারা যে কাজটা করতেছে, তাদের ভিতরে যে নদীগুলা, সেই নদীগুলা একটা নদীর সাথে আর একটা নদী সংযোগ করে পানিগুলোকে ডাইভার্ট করার চেষ্টা করতেছে। হয়তো তিস্তার যে পানিটা বা গঙ্গার যে পানিটা বাংলাদেশে আসবে, সেটা বাংলাদেশে না এসে তারা তাদের নিচু এলাকায় সংযোগ করে খাল কেটে নিয়ে যাচ্ছে আর কি। এই ধরনের তাদের প্রকল্প আছে, এই বিষয়গুলো আপনি নিয়ে আসতে পারেন। আচ্ছা, এরপর হচ্ছে বাণিজ্য অর্থনৈতিক কূটনীতি বিষয়ে যে সাম্প্রতিক সময়ে আমাদের উপরে যুক্তরাষ্ট্র শুল্ক আরোপ করছে অতিরিক্ত 20%। তারপর হচ্ছে আপনার প্রবাসী শ্রমিক রেমিটেন্স, এই ইস্যুতে আলোচনা হয়েছে। আন্তর্জাতিক চাপ তো আছে, মানবাধিকার ও গণতন্ত্র ইস্যুতে বিভিন্ন সময়ে। তারপর জলবায়ু পরিবর্তনের কারণে আমাদের হুমকি আছে। আর জাতিসংঘ শান্তিরক্ষা প্রেরণকারী দেশ হিসেবে আমাদের সুনাম তো অবশ্যই রক্ষা করা প্রয়োজন। এখন এই যে আমাদের চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জের জন্য কৌশলগত বিকল্প কি কি আছে? আমাদের এই যে বহুমুখী কূটনীতি, বহুমুখী কূটনীতির কারণে আমাদের সুবিধা কি? আমরা সংঘাত এড়িয়ে চলতে পারি, আমরা অনেক বেশি বিনিয়োগ পাই, আমাদের উন্নয়নে সহায়তা হচ্ছে। সীমাবদ্ধতা কি বহুমুখী কূটনীতির কারণে? পক্ষ না নেওয়ার কারণে অনেক সময় দেখা গেছে বৃহৎ শক্তিগুলো অসন্তোষ হইতেছে। দেখেন লিখতেছেন কিন্তু কম, কিন্তু এমন পয়েন্টগুলো লিখতেছেন একদম হিটিং পয়েন্ট। আচ্ছা, এরপর হচ্ছে আঞ্চলিক সহযোগিতা জোরদার। অবশ্যই যে বিমস্টেক, বিবিআইএন, এসিয়ান, এই জিনিসগুলোর কার্যকর অংশগ্রহণ গুলো চলে আসবে। সুবিধা কি, সীমাবদ্ধতা কি, সংক্ষেপে প্যারা করে লেখার চাইতে সংক্ষেপে লিখেন। তারপর হচ্ছে সীমান্ত ব্যবস্থাপনা আমাদের করতে হবে, আমাদের টহল বাড়াইতে হবে। প্রয়োজনে এই সীমান্তে টহল বাড়তেছে না কেন? কারণ আমাদের আর্থিক ব্যয় বেড়ে যাচ্ছে। সীমান্তে কাঁটাতার বা সীমান্তে ওয়াল নির্মাণ নাই কেন? কারণ এর জন্য তো অনেক অর্থ লাগবে। অর্থনৈতিক কূটনীতি জোরদার করতে হবে, যেহেতু আমাদের উপর শুল্কের বোঝা আসতেছে, আমরা এলডিসি থেকে উত্তোলন করতেছি। তারপর জলবায়ু কূটনীতি শক্তিশালী করতে হবে। এখন এটা আপনি বিকল্প গুলার সুবিধা সীমাবদ্ধতা আলোচনা করলেন, করার পরে আপনি চলে আসবেন হচ্ছে সুপারিশে। এখন সুপারিশে যখন আসলেন, শুরুতেই দেখেন একটা কি দিলেন, ব্যালেন্সড ফরেন পলিসি ফ্রেমওয়ার্ক। এটাকে আপনার হুবহু মুখস্থ করার দরকার নাই, শুধু মনে রাখেন ফ্রেমওয়ার্ক। ঠিক আছে, সামনে ব্যালেন্সড কিছু একটা লাগাই দিবেন। আচ্ছা, এরপর হচ্ছে সীমান্ত নিরাপত্তায় প্রযুক্তির ব্যবহার। সীমান্তে আমরা নিরাপত্তার জন্য নজরদারি ব্যবহার করতে পারি। এখানে অবশ্যই আপনার যেহেতু প্রযুক্তির কথা আসতেছে, আপনার এই স্মার্ট শব্দটা চলেই আসবে। তারপর হচ্ছে রোহিঙ্গা প্রত্যাবাসনে আমরা এসিয়ান, ওআইসি, ইউএন, ট্র্যাক 1, ট্র্যাক 2 কূটনীতি প্রয়োগ বা ব্যাক চ্যানেল ডিপ্লোমেসি এগুলো প্রয়োগ করতে পারি। পানি বন্টন সমস্যার জন্য আমরা এই যে তিস্তা নদীর জন্য রিয়েল টাইম তথ্য বিনিময় প্রয়োগ করতে পারি। দেখেন একটা বিষয় কি, যে তিস্তাতে কতটুকু পানি আসতেছে এটা না জানলে আপনি কতটুকু পানি পাইলেন এটা মেপে তো লাভ নেই। পানি কতটুকু আসতেছে তাহলে না আপনি দাবি করতে পারেন আচ্ছা আপনার চুক্তি অনুযায়ী আমাকে 40% হয়তো দেওয়া উচিত, আমাকে 40% দেন। এখন এই কারণে কি করতে হবে, এই তথ্যগুলো বিনিময়ের একটা ব্যবস্থা থাকতে হবে। ভারত যে তথ্যটা পাচ্ছে, গঙ্গার ক্ষেত্রে কিন্তু এই ব্যবস্থাটা আছে। গঙ্গাতে রিয়েল টাইম যে তথ্যটা আমরা কিন্তু পাই, যেহেতু তাদের সাথে চুক্তি আছে, কতটুকু পানি আসে এই তথ্যগুলো আছে আর কি আমাদের কাছে। আচ্ছা, এরপর হচ্ছে অর্থনৈতিক প্রবাসী কূটনীতি, এটা বিস্তারিত আলোচনা হয়েছে। জলবায়ু কূটনীতি, এটাও বিস্তারিত আলোচনা পরে হবে। এরপর দেখেন যে কর্ম পরিকল্পনা, আপনি সব তিনটার বেশি লাগবে না, স্বল্প মেয়াদী, মধ্যমেয়াদী, দীর্ঘমেয়াদী। স্বল্প মেয়াদী 1 বছরে আপনি কি করলেন, সীমান্তে প্রযুক্তি ব্যবস্থাপনা আমরা শুরু করতে পারি, এই যে আলোচনা শুরু করতে পারি। এর জন্য দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে, যেহেতু সীমান্তে ইস্যু আসতেছে, স্বরাষ্ট্র আর পররাষ্ট্র মন্ত্রণালয় তো কমন একটা বিষয়। আর মধ্যমেয়াদী কি, এই যে চুক্তির বাস্তব অগ্রগতি আমরা চাই, আমরা নতুন রপ্তানি বাজারে প্রবেশ করতে চাই। যেহেতু এখানে তিস্তা চুক্তি আসতেছে, বাংলাদেশের পানি উন্নয়ন বোর্ডের নাম তো আসেই, আর রপ্তানি যেহেতু আসতেছে, এই যে আমাদের শ্রম মন্ত্রণালয় যেটা আছে তার নামটা আসবে। তারপর হচ্ছে আপনার দীর্ঘমেয়াদে আমাদের কি করতে পারি, আমরা এই যে ব্যালেন্সড ফরেন পলিসি ফ্রেমওয়ার্ক আপনি দিয়ে দিলেন 5 বছর একটা মেয়াদ, এরকম একটা ফ্রেমওয়ার্ক দিয়ে দিলেন, এটা বাস্তবায়ন করতে
আমরা দীর্ঘমেয়াদী একটা কর্মপরিকল্পনা নিতে পারি। এবং দেখেন আপনি এখানে পরীক্ষককে আকর্ষণ করার জন্য একটা সুন্দর ডায়াগ্রাম দিতে পারেন কি, আমাদের পররাষ্ট্রনীতি হচ্ছে নিরপেক্ষ পররাষ্ট্রনীতি হওয়ার কারণে আমরা একাধিক যে মাল্টিপল পাওয়ার আছে, রাশিয়া, চীন, যুক্তরাষ্ট্র, সবার কাছ থেকে আমরা বিনিয়োগ বা সুবিধা নিতে পারতেছি। এর ফলে কি হচ্ছে, আমাদের অবকাঠামো উন্নতি হচ্ছে, আমাদের অর্থনৈতিক উন্নতি হচ্ছে। এর ফলে কি হচ্ছে, আমরা এক্সপোর্ট ইম্পোর্ট বাড়াইতে পারতেছি। মানে এক্সপোর্ট ইম্পোর্ট যখন আমাদের বাড়তেছে, তখন স্বাভাবিকভাবেই আমাদের ভূ রাজনৈতিক যে প্রভাবটা, সেই প্রভাবটা বাড়তেছে। যখন ভূ রাজনৈতিক ইস্যুটা আবার আসতেছে, তখন যখন পক্ষ নেওয়ার বিষয় আসতেছে, তখন আবার আমরা আমাদের নিউট্রাল বা নিরপেক্ষ ফরেন পলিসিতে চলে যাচ্ছি। এই যে সাইকেলটা, এই সাইকেলটা অনুসরণ করে কিন্তু আমরা খুবই ভালোভাবে আমাদের পররাষ্ট্রনীতি মেইনটেইন করে আমাদের স্বার্থটা সর্বোচ্চ করতে ভূমিকা রাখতে পারতেছি। আচ্ছা, এরপর হচ্ছে আপনি একটা উপসংহার দিয়ে দিলেন, শেষে দেখেন ভারসাম্যর দড়িতে টাইট রোপ ওয়ার্ক রাখতে হবে আর কি। এই বিষয়গুলোকে আন্ডারলাইন করতে পারেন পরীক্ষায়। আচ্ছা, এরপর দেখি বাণিজ্য, মার্কিন শুল্ক, এলডিসি, জিএসপি চ্যালেঞ্জ ও করণীয়। সম্প্রতি সময়ে কি হয়েছে, যুক্তরাষ্ট্র আমাদের উপর 20% শুল্ক আরোপ করেছে, মোট শুল্ক প্রায় 35%। আবার আমাদের কি হবে, 2026 সালে এলডিসি উত্তোলন হবে, ইউরোপিয়ান ইউনিয়ন থেকে আমাদের জিএসপি প্লাস সুবিধা অর্জন, এটা একটা উদ্দীপক দিয়ে দিয়েছে, অনেকটা 46 এর মতো আর কি। প্রথম প্রশ্ন দেখেন, এগুলো কিন্তু নীতিপত্র না, এখন চলে আসলো যে নীতিপত্রের মধ্যে যদি এরকম বিশ্লেষণ বা সমস্যার সমাধান চাই। প্রথম প্রশ্ন কি বললো, বাংলাদেশের উপর মার্কিন অতিরিক্ত শুল্কের প্রভাব কি হতে পারে, এই শুল্কের প্রভাব কি। তারপর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, এলডিসি ভুক্ত হওয়ার শর্ত কি, জিএসপি প্লাস হওয়ার সুবিধা কি। এরপর হচ্ছে এলডিসি উত্তরণের পরবর্তী চ্যালেঞ্জ কি, আন্তর্জাতিক বাজারে দীর্ঘমেয়াদী প্রতিযোগিতা সক্ষমতা অর্জনে বাংলাদেশের কৌশল কেমন হওয়া উচিত, আপনার মতামত। আচ্ছা, তাহলে আমরা দেখি এক এক করে। বাংলাদেশের উপর মার্কিন যে অতিরিক্ত শুল্কের এর প্রভাবটা কি হতে পারে। এটা এখন মার্কিন শুল্ক হোক বা অন্য শুল্কই হোক, বা সহজভাবে বলতে গেলে আমাদের অর্থনীতির যে প্রভাব, বিরূপ প্রভাবগুলো আছে, সেই বিষয়গুলো আসবে আর কি এখানে। এখন আমরা যুক্তরাষ্ট্রের বাজারে, আমাদের একক বৃহত্তম বাজার বলা যাইতে পারে আর কি যুক্তরাষ্ট্রকে। দেখা গেছে তৈরি পোশাকের 80%-এরও বেশি আমরা আমাদের রপ্তানির 80%-এরও বেশি হচ্ছে তৈরি পোশাক খাত থেকে আসে। এখন তার মানে আমাদের রপ্তানির উপর একটা ধাক্কা পড়বে। দেখেন 2024 সালে আমরা রপ্তানি করেছি $7.5 বিলিয়ন, $7.5 বিলিয়ন মতো। এখন এটা প্রকৃত ডাটা কিন্তু $7.59, 759 কোটি ডলার আর কি। এখন আমি পরীক্ষাতে করতাম কি, এভাবে ডাটাগুলো করলে পরীক্ষায় লেখা যাইতো না, ভুলে যাইতাম, এই কারণে রাউন্ডিং করে দিতাম, নিয়ে সামনে প্রায় লিখে দিতাম যে প্রায় $7.5 বিলিয়ন। এখন কিন্তু আমরা কিন্তু যুক্তরাষ্ট্র থেকে আমদানি করি খুবই কম, $1 বিলিয়ন কম। এটা কিন্তু যুক্তরাষ্ট্রের একটা চিন্তার বিষয় যে তারা বেশি রপ্তানি করতেছে কিন্তু আমদানি করে না, তাহলে কি করো, তাদের উপর শুল্ক বাড়ায় দাও। তো এই কারণে কিন্তু যুক্তরাষ্ট্র শুধু বাংলাদেশ না, চায়না বা অন্যান্য দেশগুলোতেও শুল্ক বাড়াচ্ছে আর কি। এখন প্রতিযোগিতায় আমরা পিছিয়ে পড়তে পারি। বিশ্লেষকরা দাবি করতেছে যে শুল্ক হার বৃদ্ধির কারণে আমরা 15 থেকে 20% আমাদের যে অর্ডার আসে আমাদের দেশ থেকে রপ্তানি করার জন্য, সেই অর্ডারগুলো কমে যাবে। আর বেকারত্বের ঝুঁকি বাড়বে, কারণ পোশাক শিল্প যদি আমাদের ক্ষতিগ্রস্ত হয়, পোশাক শিল্পে যারা কাজ করে তারা ক্ষতিগ্রস্ত হবে। অপ্রচলিত খাত, এখন এই শুধু পোশাক শিল্প তো না, আমাদের ফার্মাসিউটিক্যাল পণ্য আছে, আমাদের চামড়াজাত পণ্য, আমাদের যে জুতা, এই ধরনের যে রপ্তানি পণ্য আছে, তারাও ক্ষতিগ্রস্ত হবে। এই যে বাণিজ্য ঘাটতি বৃদ্ধি, যে যুক্তরাষ্ট্রের সাথে, আগে বললাম যে যুক্তরাষ্ট্রের সাথে কিন্তু আমাদের একটা বড় বাণিজ্য ঘাটতি আছে, প্রায় $6 বিলিয়ন মতো বাণিজ্য ঘাটতি আছে। আর অবশ্যই এটা দীর্ঘমেয়াদী কৌশলগত চ্যালেঞ্জ হবে, কারণ শুল্ক যদি বাড়ে, ইউরোপ, কানাডা, অস্ট্রেলিয়া এই দেশগুলোতে তখন আমাদের রপ্তানি করার জন্য আর কি পথ খুঁজতে হবে। এখন চ্যালেঞ্জ তো আছে, চ্যালেঞ্জের আড়ালে আপনি একটু সম্ভাবনার উকিটা দিয়ে দেন, যেহেতু এখানে আপনি বিশ্লেষণ ধর্মী লিখতেছেন, খুব বেশি না, 2-3টা পয়েন্ট, যে চ্যালেঞ্জের পাশে আমাদের সম্ভাবনা কি আছে। দেখেন যুক্তরাষ্ট্র কিন্তু শুধু বাংলাদেশের উপর শুল্ক আরোপ করে নাই, তারা অন্যান্য দেশের উপরও শুল্ক আরোপ করেছে,
চীনের উপরে শুল্ক আরোপ করেছে এবং চীনের উপর বেশি, প্রায় মনে হয় 50%-এর মতো। তাহলে যে অর্ডারগুলো আগে চীন পাইতো সেই অর্ডারগুলো এখন বাংলাদেশ পাওয়ার সম্ভাবনা আছে, কারণ চীনের উপর যেখানে শুল্ক 50%, বাংলাদেশের উপর শুল্ক সেখানে হচ্ছে সব মিলে 35%-এর মতো। সো বাংলাদেশের কাছ থেকে কম দামে এখনো কিনতে পারবে। এরপর হচ্ছে প্রতিযোগিতামূলক একটা অবস্থান। প্রতিযোগী যে দেশগুলো আছে ওই যে আবারও বললাম যে তাদের উপর তুলনামূলক শুল্ক বেশি আর কি। তারপর হচ্ছে শুল্ক ছাড়ের নতুন দিক। দেখেন এখানে একটা যুক্তরাষ্ট্র বলতেছে কি যে আমরা যে পোশাক তৈরি করতেছি, এই পোশাকের তৈরির জন্য যে কাঁচামাল লাগে, যে তুলা, সেই তুলাটা আমরা যেন তাদের কাছ থেকে আমদানি করি, তাহলে তারা আমাদের কি করবে, শুল্ক কমায় দিবে, এই বিষয়টা চাচ্ছে আর কি। তার মানে আমরা যখন তুলা আমদানি করা শুরু করব, আমাদের কিন্তু আবার তখন নতুন করে শিল্প করতে হবে যে তুলা থেকে যাতে আমরা হচ্ছে কাপড় তৈরি করতে পারি, এই ধরনের শিল্পগুলো বাড়বে। তাহলে এটা কি আমাদের নতুন আর একটা দিগন্ত শুরু করতেছে শিল্প ক্ষেত্রে। আচ্ছা, এরপর আমরা দেখি এলডিসি ভুক্ত হবার শর্ত কি, জিএসটি প্লাস সুবিধা পাওয়ার শর্ত কি। এই বিষয়গুলো আসলে কমন, আমি সংক্ষেপে যে বিষয়গুলো ভুল হইতে পারে সেটা একটু উল্লেখ করি। যেমন মাথাপিছু গড় আয় কিন্তু হইতে হবে 3 বছরের গড় আয়, মাথাপিছু গড় আয় বিগত 3 বছরের, এবং বর্তমান 2024-এ এই ক্রাইটেরিয়া হচ্ছে $1306। মানব সম্পদ সূচক, এর মধ্যে কি কি থাকে, জন্মহার, মৃত্যুহার, পুষ্টি, শিক্ষা বিষয়ক বিষয়গুলো থাকে, এবং এই সূচক হইতে হবে 66-র চাইতে বেশি। আর অর্থনৈতিক ও পরিবেশগত ভঙ্গুরতা সূচক, এর মধ্যে থাকে প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি, অর্থনৈতিক উৎপাদন রপ্তানির, তারপর হচ্ছে বিশ্ব বাজার থেকে দূরত্ব, এবং এর মাত্রা হইতে হবে 32-এর চাইতে কম। এখন এই রিপোর্টগুলা তদারকি করে জাতিসংঘের ইকোসোক যে অঙ্গ সংস্থা আছে সেটার একটা কমিটি আছে, সিডিপি, কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসি। আচ্ছা, এই কমিটিটা এই রিপোর্টগুলো প্রকাশ করে। তারা তাদের পরপর দুটি ত্রিবার্ষিক রিপোর্টে কমপক্ষে দুটি মানদণ্ড অথবা জিএনআই পার ক্যাপিটা দ্বিগুণ হতে হবে। সম্প্রতি এই যে মাথাপিছু গড় জাতীয় আয়ের যে ক্রাইটেরিয়া, এটা সম্প্রতি 3 গুণ করা হয়েছে 2024-এ, আগে এটা দ্বিগুণ ছিল। থাকলে সে দেশকে উত্তরণের জন্য সুপারিশ করা হয়। এবং বাংলাদেশের জন্য গর্বের বিষয় হচ্ছে বাংলাদেশই প্রথম যারা এই 3টা ক্রাইটেরিয়ায় পরপর দুইবার 2018 এবং 2021 সালে অর্জন করতে সক্ষম হয়েছে। আচ্ছা, এখন দেখি ইউরোপীয় ইউনিয়ন থেকে জিএসটি প্লাস পাওয়ার ক্ষেত্রে বাংলাদেশের শর্ত বা চ্যালেঞ্জগুলো কি কি। প্রথমেই বিষয় হচ্ছে, আচ্ছা এখানে কিন্তু গুলাই ফেলেন না, একটা হচ্ছে এলডিসি ভুক্ত হওয়ার শর্ত যেটা জিএসপি সুবিধা, আর একটা হচ্ছে জিএসপি প্লাস পাওয়ার শর্ত, দুটা কিন্তু আলাদা। জিএসপি প্লাস আমরা ইউরোপীয় ইউনিয়ন থেকে পাই, মানে পাওয়ার জন্য কি করতে পারি, প্রথমে হচ্ছে এলডিসি থেকে উত্তরণ হইতে হবে। এলডিসি থেকে ভুক্ত দেশ সাধারণত জিএসপি সুবিধা পায়, আর এলডিসি ভুক্ত থেকে উত্তরণের পরে জিএসপি প্লাস পাবে কিনা সেটা ইউরোপীয় ইউনিয়ন বিভিন্ন মাধ্যমে ডিসাইড করবে বা শর্ত দেবে। সেই শর্তগুলো কি, অর্থনৈতিক ভঙ্গুরতা সূচক পূরণ করতে হবে। এই অর্থনৈতিক ভঙ্গুরতা সূচকটা কি, যে কোন দেশ জিএসপি সুবিধার আওতায় যে পরিমাণ পণ্য রপ্তানি করে তার 60টি বৃহত্তম পণ্য মোট জিএসপির পণ্য রপ্তানির 75%-এর বেশি হতে হবে। অর্থাৎ আপনার শীর্ষ যে 60টা পণ্য আপনি রপ্তানি করতেছেন জিএসপির আওতায়, তার মোট রপ্তানির 75%-এর বেশি হইতে হবে। এখন বাংলাদেশের ক্ষেত্রে এটা দেখা গেছে ইউরোপীয় ইউনিয়নে 95%। তাহলে বাংলাদেশ কি এই শর্তটা পূরণ করে ফেললো, পাস করছে আর কি। এরপর হচ্ছে একক রপ্তানির অংশ। একক রপ্তানির অংশটা কি, যে ইউরোপীয় ইউনিয়ন যেসব দেশকে জিএসপি সুবিধা দিচ্ছে বা যেসব দেশ জিএসপি সুবিধা পাচ্ছে তাদের মোট রপ্তানির 7.4%-এর বেশি হবে না। ধরেন ইউরোপীয় ইউনিয়নে এখন 40-এর বেশি দেশ জিএসপি সুবিধা পায়, এখন তারা সবাই যে পরিমাণ রপ্তানি করে তার মধ্যে নির্দিষ্ট কোন দেশের রপ্তানি এই 7.4%-এর মধ্যে থাকতে হবে। কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে বাংলাদেশের জন্য এটা 26%, মানে বাংলাদেশ এটার জন্য যোগ্য না, এই শর্ত পূরণ করতে পারে নাই। তাহলে বাংলাদেশকে কি করতে হবে, ইউরোপীয় ইউনিয়নের সাথে কূটনৈতিক আলোচনা চালাইতে হবে, যাতে হয় এই শর্তটা বাংলাদেশের জন্য শিথিল করে, না হলে এটা বাড়াই আর কি, শর্তটা বাড়াই। আরেকটা আছে ডাবল ট্রান্সফরমেশন শর্ত। ডাবল ট্রান্সফরমেশন শর্তটা কি, যে বর্তমানে জিএসপির মধ্যে যারা আছে তাদেরকে এরকম শর্ত আছে যে আপনি কাপড় থেকে আপনি হচ্ছে পোশাক তৈরি করলেন, পোশাক রপ্তানি করলেন, এটা সিঙ্গেল ট্রান্সফরমেশন। আর যখন জিএসপি সুবিধা চাইবেন তখন তারা বলবে না, আপনি শুধু কাপড় থেকে
পোশাক তৈরি করলে হবে না, আপনি সুতা থেকে কাপড় তৈরি করবেন, সেই কাপড় থেকে পোশাক তৈরি করবেন, তখন সেই পণ্যের কান্ট্রি অফ অরিজিন হবে আপনার দেশে, এবং তখন আপনি সেই পণ্যটা বিদেশে রপ্তানি মানে আপনি হচ্ছে জিএসপি সুবিধা আওতায় নিয়ে আসতে পারবেন। এখন বাংলাদেশের ক্ষেত্রে যেটা দেখা গেছে, নিটওয়্যার, নিট মানে যে গেঞ্জি জাতীয় যে পোশাকগুলো আছে, ওই যে প্রসারণ হয় আর কি, 80% এই শর্ত পূরণ করে। আর ওভেনওয়্যার, শার্ট যেগুলো সাধারণত প্রসারণশীল না, সেগুলোর 50% এই ধরনের ডাবল ট্রান্সফরমেশনের শর্ত পূরণ করে। তাহলে এই ডাবল ট্রান্সফরমেশনের শর্তটা আমাদেরকে পূরণ করতে হবে আর কি। এখানে এই ওয়ান স্টেজ ট্রান্সফরমেশন এবং ডাবল স্টেজ ট্রান্সফরমেশন যা বললাম বিস্তারিত আছে। এখন আমরা দেখি এলডিসি উত্তরণের পরবর্তী আমাদের চ্যালেঞ্জ কি কি আছে। দেখেন, 3টা চ্যালেঞ্জ শুরুতে আসবে। জিএসপি সুবিধা হারাবে, সফট লোন, কপিরাইট, আর একটা হচ্ছে অনুদান। এই 3-4টা শুরুতেই আসবে। জিএসপি সুবিধা কি হারাবে কিভাবে? এভরিথিং বাট আর্মস। বাংলাদেশ যে জিএসপি সুবিধা পায় সেটা কিন্তু অস্ত্রের জন্য কখনো পাবে না, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের রপ্তানি যে অন্যান্য পণ্য, পোশাক বা অন্যান্য যে পণ্যগুলো আছে এগুলোর ক্ষেত্রে। কারণ দেখা গেছে যে গড়ে এটা হচ্ছে 12.5% শুল্ক মুক্ত সুবিধা পায় আর কি, যে এই 12.5% শুল্কের কোনোটাই দিতে হয় না জিএসপি যারা পায় আর কি। এখন যখন জিএসপি থেকে উত্তরণ ঘটবে, তখন যেটা দেখা গেছে 2026 থেকে 29, 2026-এ বাংলাদেশে যদি উত্তরণ ঘটে, তাদের একটা নীতি আছে যে প্রথম 3 বছরকে বলা হয় রূপান্তরকালীন সময়। এই সময়ে কিছুটা শিথিল করা হয়। এই সময়ে এটা থাকবে 6.7%। 12.5% কোনোটাই এখন দেওয়া লাগে না। 2026 থেকে 29 সাল এই 3 বছর দেওয়া লাগতে পারে 6.7%-এর মতো। আর 2029-এর পরে কিন্তু 12.5%-এর পুরোটাই শুল্ক দেওয়া লাগতে পারে, ঠিক আছে? এই বিষয়গুলো বিভিন্ন বইয়ে অনেক কনফিউশন দেওয়া আছে, আমি খুবই সংক্ষেপে যাতে কনফিউশন না হয় আপনাদেরকে উল্লেখ করলাম। আচ্ছা, সফট লোনের সুবিধা হারাবে। কপিরাইটটা আমরা এই যে বিভিন্ন সফটওয়্যার ব্যবহার করি, দেখা গেছে নামে মাত্র মূল্যে বা কপিরাইট লাগে না আর কি। তো যখন এই কপিরাইট সুবিধা আমরা আর পাবো না, তখন $10 বিলিয়ন মতো আমাদের অতিরিক্ত খরচ হইতে পারে প্রতি বছর। অনুদান কমে যাবে, বলবে উন্নত দেশরা বলবে যে তোমরা এখন বড়লোক হয়ে গেছো, তোমাদের আর টাকা পয়সার মানে অনুদানের প্রয়োজন নাই। প্যাটেন্ট সুবিধা, এই যে আমরা যে ওষুধ তৈরি করি, আমাদের ওষুধের কিন্তু খুব ভালো সুনাম আছে। তো এই প্যাটেন্ট সুবিধাটা আমরা হারাই ফেললে, এটা যদিও 2033 সাল পর্যন্ত আমাদের এই মেধাস্বত্ব পাওয়া যাবে ওষুধ শিল্পে, এরপরে হয়তো আমরা আর পাবো না আর কি ওষুধ শিল্পের যে প্যাটেন্ট সুবিধাটা। জাতিসংঘের চাঁদার পরিমাণ বাড়বে। জাতিসংঘে আমাদের হচ্ছে চাঁদার পরিমাণটা বাড়বে। মিটিং কি শেষ হয়ে গেছে নাকি? যদিও 1 ঘন্টার মধ্যে শেষ হয়ে যাওয়ার কথা। কেউ একটু রেসপন্স করেন প্লিজ। আর 4 মিনিট বাকি। 4 মিনিট বাকি আছে, দেখি শেষ হয় কিনা। না হলে হচ্ছে আমরা আর হয়তো এক্সট্রা 10 মিনিট লাগতে পারে। চাঁদার পরিমাণ বাড়লো। রুলস অফ অরিজিন, এটা কিন্তু আবারও বললাম, রুলস অফ অরিজিন হচ্ছে ওই পণ্যটা কোন দেশের এটা নির্ধারণ করে ইউরোপিয়ান ইউনিয়ন। জিএসপির জন্য এটা 1 স্টেজ ট্রান্সফরমেশন, জিএসপি প্লাস পাইতে গেলে এটা 2 স্টেজ ট্রান্সফরমেশন বা ডাবল স্টেজ ট্রান্সফরমেশনের শর্ত পূরণ করতে হবে। জলবায়ু তহবিল থেকে আমরা সহায়তা পাবো না, শিক্ষার্থীদের বৃত্তি কমবে। তারপর হচ্ছে প্রতিযোগিতা বাড়বে। পোশাক রপ্তানিতে আমাদেরকে দেখা গেছে কম মূল্যে আমরা তখন আর পোশাক দিতে পারবো না, তখন চীন বা ওই যে ভিয়েতনাম তারা সুবিধা পাওয়া শুরু করবে। আচ্ছা, এখানে রেফারেন্স দেওয়া হয়েছে, পরীক্ষাতে সময় থাকলে এই রেফারেন্স গুলা পুরাটা নাম লিখবেন, সময় কম থাকলে সংক্ষেপে লিখতে পারেন। এরপর হচ্ছে আন্তর্জাতিক বাজারে দীর্ঘমেয়াদী প্রতিযোগিতা সক্ষমতা অর্জনে বাংলাদেশের কৌশল কেমন হওয়া উচিত। কৌশলগুলো, এই অর্থনৈতিক যে কৌশলগুলো প্রায় একই রকম হয়ে থাকে। আপনি অন্যান্য অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলায় এই ধরনের কৌশল উল্লেখ করতে পারেন, তবে আমি কৌশলগুলো ব্যাখ্যা করতেছি না, আমি সংক্ষেপে দেখেন এখানে একটা মেসেজ দিচ্ছি। প্রতিটা কৌশল শেষে একটা গুরুত্বপূর্ণ হাইলাইটেড দিচ্ছি, যেমন পূর্ণ বাজারে বৈচিত্র্য। আমাদের লক্ষ্য কি? এক পূর্ণে নয়, বহু পূর্ণে বাংলাদেশ। স্লোগানের মতো আপনি একটা প্যারার শেষে বা পয়েন্টের শেষে দিয়ে দিলেন, পরীক্ষকের চোখে সহজে পড়লেন। তারপর দেখেন দক্ষ মানব সম্পদ উন্নয়ন, দক্ষ জনশক্তি প্রতিযোগিতার আসল শক্তি। আমি কিন্তু আপনাকে লেখার বিভিন্ন ফরম্যাট দেখাচ্ছি যে কিভাবে লিখলে আপনি সেরা মার্কস পাবেন পরীক্ষাতে। তারপর দেখেন মান ও টেকসই উৎপাদন, সবুজ কারখানায় ভবিষ্যতের ব্র্যান্ড শক্তি হবে আমাদের।
নীতি প্রণোদনা কাঠামো আধুনিকীকরণ, স্থিতিশীল নীতি স্থায়ী বিনিয়োগ আনতে পারে। তারপর প্রযুক্তি উদ্ভাবনে মেড ইন বাংলাদেশ ট্যাগ নিয়ে আসতেই হবে, অর্থনৈতিক বিষয় যেহেতু আসতেছে। বাণিজ্য কূটনীতি শক্তিশালী করতে হবে, এফটিএ পিটিএ আরসেপ এই বিষয়গুলো সহজেই চলে আসবে। কূটনীতি ও অর্থনীতি এখন একে অন্যের পরিপূরক। এই যে মেড ইন বাংলাদেশ ব্র্যান্ডিং আলাদাভাবে নিয়ে আসতেই পারেন। ডিজাইন, ব্র্যান্ডিং ও লজিস্টিক সেবা উন্নত করলে মেড ইন বাংলাদেশ পণ্যের বৈশ্বিক মর্যাদা আরো বাড়বে। এবং এই সর্বশেষে যে উপসংহার দিলাম, শেষে আমরা কি বললাম, বিশ্ব আস্থা অর্জন করবে মেড ইন বাংলাদেশ ব্র্যান্ডে। এই যে আমরা একটা আশাবাদী সমাপ্তি দিয়ে দিলাম।